গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করছি সেটা ছিল হলো গিয়ে আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগে হেডিং ট্যাগ দেখছি, মার্কিউ ট্যাগ দেখছি। তো আমরা হচ্ছে কালারটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো এখন আমি হচ্ছে টেক্সট এডিটর ইউজ করব, কারণ আমরা নোটপ্যাডেও কোড করা শিখছি। এখন আমরা টেক্সট এডিটরেও চাইলে কি করতে পারি, কোড করতে পারি। ঠিক আছে, আমি টেক্সট এডিটর হিসেবে সাবলাইম টেক্সট এডিটর ইউজ করতেছি। আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, তারপর ভিজুয়াল কোড ইউজ করতে পারেন। এটা ইটস আপ টু ইউ, আপনি যেটা ইউজ করেন কাজ হবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা হচ্ছে আমাদের আজকে টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আরো ডিটেলসে কথাবার্তা বলবো। তার আগে আমরা হচ্ছে যে কিভাবে পেজের কালার গুলোকে চেঞ্জ করতে পারবো সেটা নিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে ডিসকাশনটা স্টার্ট করি। তো আমি আমার এইচটিএমএল পেজটাকে ওপেন করি। ওকে, এখন দেখেন আমরা গুগলকে কালার করতে চাচ্ছি। তো গুগলকে যদি কালার করতে চাই, তো গুগলকে আমরা যদি কালার করতে চাই, এটা আপনারা নিশ্চয়ই সবাই পারছেন, পারার কথা না, পারার কিছু নাই স্যার। এটা আমি এখানে দিলাম হলো গিয়ে রেড। রেডের মধ্যে এখানে আমি হচ্ছে হলো গিয়ে জি দিলাম, কন্ট্রোল সি, বি, ভি, তারপর এখানে হচ্ছে রেড দিলাম, জি, গ্রিন, গ্রিন, এল, ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটাকে আমি রান করে দেখি। তো দেখেন স্যার, আমার কিন্তু গুগল চলে আসছে। ঠিক আছে, তো গুগল আমার ঠিক এভাবে করে কি হয়েছে স্যার, চলে আসছে। তো আমি এখানে আমার লাইনগুলোকে কি করতে পারবো, কালার করতে পারবো। আমার লেটার গুলোকে আমি কি করতে পারবো, কালার করতে পারবো। ইনফ্যাক্ট আজকে আমি একটা অ্যাডিশনাল জিনিস দেখাবো আউট অফ দ্য বক্স, যে আপনি এইচটিএমএল পেজে কিভাবে বাংলা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এইচটিএমএল পেজে আপনি কেমনে বাংলা অ্যাড করতে পারবেন। লাইক আমি চাচ্ছি এইচটিএমএল পেজে আপনি হচ্ছেন বাংলা লুল লিখবেন। তো এইচটিএমএল পেজে বাংলা যদি লুল লিখতে চান তাহলে কাজটা কেমনে করবেন সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি আপনাদেরকে। অর্থাৎ এইচটিএমএল পেজে কিভাবে বাংলা লিখতে হয়। ওপেন উইথ নোটপ্যাড। আমি এখানে হচ্ছে অব্র লিখি, অব্র ইউজ করি। আচ্ছা, এখন দেখেন আমি এখানে হচ্ছে হলো গিয়ে লুল লিখবো, লুল লিখলাম। এখন এই লুল লিখলাম, আমি এটাকে ফাইল দিয়ে সেভ দিতে যাচ্ছি। তো আপনি যখন ফাইল দিয়ে সেভ দিতে যাবেন তখন এই জিনিসটা শো করবে স্যার। আপনি যখন আপনার এই নোটপ্যাডে এই বাংলা লেখাটা লিখতে যাবেন তখন বলবে দিস ফাইল কন্টেইনস ক্যারেক্টার ইন ইউনিকোড ফরম্যাট হুইচ উইল বি লস্ট।
মনে রাখবেন যে আপনার ডকুমেন্টেশনে আপনি যদি ইংলিশ ব্যতীত অন্য কোনো লেটার ইউজ করেন, কম্পিউটার প্রত্যেকটা লেটারকে হচ্ছে ইউনিকোড ধরে নেয় ইংলিশ বাদে। তো এখন যেটা হয়েছে, আপনার এই ফাইলটা স্যার আনসি ফরম্যাটে আছে, অর্থাৎ আস্কি ফরম্যাটে আছে। আপনারা চ্যাপ্টার 3 তে পড়ছেন আস্কি ফরম্যাটে আছে। তো আস্কি ফরম্যাটের এই জায়গায় আমি চাইলে ইউনিকোড দিতে পারবো না। তো আমার এখন সিনারিওটা এমন হয়ে গেছে যে নোটপ্যাড হচ্ছে আস্কি ফরম্যাটে, আর আমি যেখানে লুল লেখছি এটা ইউনিকোড ফরম্যাটে আছে। তো আপনাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি একটু এক্সপ্লেইন করি। যদি এরকম মেসেজ আসে যে দিস ফাইল কন্টেইনস অ্যান ইউনিকোড, দিস ফাইল কন্টেইনস অ্যান ইউনিকোড ক্যারেক্টার, তো এটা যদি থাকে তাহলে আপনি এখানে স্যার সেভ এসে আসবেন। সেভ এসে আসার পর আপনি জাস্ট এখানে UTF-8 নিয়ে নিবেন। আনসি দেওয়া থাকবে, এটাকে UTF-8 করে দিবেন। UTF-8 মানে হচ্ছে স্যার ইউনিকোড। তারপর এটাকে সেভ দিবেন, ইয়েস দিবেন। এখন দেখেন আমি ফাইল দিয়ে সেভ দিলে সেটা কিন্তু আর ওয়ার্নিং শো করবে না। এখন আমি এটাকে ফাইল দিয়ে সেভ করলাম, আর এটাকে আমি হলো গিয়ে স্যার রান করে দেখব। এখন দেখেন আমার ওয়েব ব্রাউজারে কি করতেছে স্যার, লুল কথাটা শো করতেছে। ওকে, এখন লুল যেহেতু শো করতেছে, এখন আমরা লুলকে লাল বানাবো। তো লুলকে লাল বানানোর সিস্টেমটা কি, জাস্ট আমরা এখানে হচ্ছে আমাদের ফন্ট ট্যাগ ইউজ করব। ফন্ট ট্যাগের মধ্যে আমরা দিব হলো গিয়ে ফন্ট কালার, ডাবল কোটেশনের ভিতর আমি হলো গিয়ে রেড দিব, আর ফন্ট ট্যাগটাকে আমি হলো গিয়ে ক্লোজ করে দিব। তো আমি ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম, আর আমি এটাকে হলো গিয়ে রান করব। তো এখন দেখেন লুল লাল হয়ে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো আমরা এভাবে করে স্যার বাংলা কি করতে পারি স্যার, অ্যাড করতে পারি। ওকে, তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি হলো গিয়ে H2O এই সংকেতগুলো লিখতে পারবেন। ওকে, তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে টুটা যেই ফরম্যাটে আছে, যে জায়গায় আছে স্যার, সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট বা সেটাকে বলা হয় সাফিক্স। সাফিক্সটার অপর নাম হচ্ছে স্যার সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টকে সাবট্যাগ দ্বারা কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। H2O অর্থাৎ সাবট্যাগ ওপেন, সাবট্যাগ ক্লোজ, এটার মাঝখানে আমি যদি টু লিখি, এটা এই সাফিক্স পজিশনে চলে আসে। এটা কিন্তু টিচারদের সবচেয়ে ফেভারিট কোশ্চেন, যেটা বোর্ড পরীক্ষায় বা আপনাদের কলেজের পরীক্ষায় আপনারা দেখতে পাবেন, যে আপনাদেরকে বলবে এটার হলো গিয়ে HTML কোড লিখো, তাহলে আপনারা এটা কেমনে লিখবেন। তো এটার জন্য জিনিসটা সিম্পল। আপনি এখানে হলো গিয়ে ফার্স্টে লিখবেন সাবট্যাগ ওপেন, সাবট্যাগ ক্লোজ, আর এখানে আমাদের আসতেছে হলো গিয়ে H, তারপর হলো গিয়ে টু, তারপর হলো গিয়ে স্যার ও। ফাইল দিয়ে আমি এটাকে হলো গিয়ে সেভ করতেছি। এবার এটাকে আমি একটু রান করে দেখতে চাই। ঠিক আছে স্যার, আমাদের আসতেছে হলো গিয়ে H2O। তাহলে স্যার আপনারা যদি বুঝতে পারেন তাহলে এটা একটু করেন তো স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের এক্স এর সাফিক্স কি আনতে হবে ওয়াই, ওয়াই এর সাফিক্স কি আনতে হবে জেড। তাহলে দেখেন আমার এক্স এর নিচে কে আসবে, ওয়াই আসবে। তো এক্স এর নিচে যদি ওয়াই আনতে হয় তাহলে আমাকে অবশ্যই সাবট্যাগটা ওপেন করতে হবে, সাবট্যাগের মধ্যে ওয়াই দিতে হবে, সাবট্যাগটাকে আমি কি করলাম, ক্লোজ করলাম, কারণ এক্স এর সাফিক্সে ওয়াই আসবে। ওকে, আমি এখান থেকে দেখাই যে আমার এক্স এর সাফিক্সে কে আসবে, ওয়াই আসবে। সাবট্যাগ ওপেন, ওয়াই, সাবট্যাগ ক্লোজ। এখন আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। এক্স এর সাফিক্স আমাদের কি আসতেছে স্যার, ওয়াই আসতেছে। এক্স এর সাফিক্স ওয়াই।
এখন ওয়াই সাফিক্স কি আসতে হবে? জেড। তো ওয়াই সাফিক্স যদি জেড আসতে হয় তাহলে সাব ওপেন আর ক্লোজ কার পরে থাকতে হবে? ওয়াই এর পরে থাকতে হবে। যেমন দেখেন এক্স এর সাফিক্সে ওয়াই আসছে, দ্যাট মিন্স ওয়াই কে সাবের ওপেন আর ক্লোজ ট্যাগের মধ্যে রাখতে হয়েছে। এখন ওয়াই এর সাফিক্স কে আসবে? জেড আসবে। তো ওয়াই সাফিক্স যদি জেড আসে তাহলে আমাদের হচ্ছে হলো গিয়ে আবার সাবট্যাগ দিতে হবে, সাবট্যাগ ওপেন, এটার মাঝখানে জেড রাখতে হবে, তারপর হচ্ছে সাবট্যাগ ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ ওয়াই এর পর আমাদের হচ্ছে হলো গিয়ে সাবট্যাগটা আসবে, সাবট্যাগটা ক্লোজ করে দিতে হবে। ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। এক্স এর সাফিক্স ওয়াই, ওয়াই সাফিক্স সেট। ঠিক আছে? এখন আমাদেরকে যদি বলা হয় এইচ টু প্লাস ও টু ইকুয়াল এইচ টু ও। আচ্ছা স্যার, তার আগে আরেকবার একটু আমি বলি, কেউ যদি আমার কেমিস্ট্রি সংকেত ব্যবহার করে পরীক্ষায় যদি আপনি কম নাম্বার পান তার জন্য কিন্তু আমি দায়ী না। এখানে একটা ঘটনা আছে যে আমি মনে করেন এরকম সংকেত শিখাইছি, তো স্টুডেন্ট পরীক্ষার খাতায় এভাবে করে লেখা আসছে, আইসা আমার বলতেছে স্যার আপনি কেমিস্ট্রি, আপনার কারণে আমি কেমিস্ট্রিতে নাম্বার কম পাইছি। তো আমি তো, আপনারা জানেন আমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ, খুবই মেরিটোরিয়াস মানুষ। তো আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম যে আমি পড়াই আইসিটি ও কেমিস্ট্রিতে নাম্বার কম পাইছে কেমনে। তখন আমারে বলতেছে যে স্যার আপনি এখানে এইচ টু ও টু লিখছেন, এখানে তো কোনো সমতাকরণ করেন নাই। তখন আমি বললাম যে স্যার এটা আইসিটি, আইসিটিতে সবকিছুই পসিবল। ওকে। তো কেউ যদি আমার এভাবে করে সংকেত লেখা দেখে ইন্সপায়ার্ড হন তাহলে কিন্তু আপনাদেরকে জানায় রাখি, এটা শুধুমাত্র আইসিটিতে জায়েজ আছে, এটা কিন্তু কেমিস্ট্রিতে জায়েজ নাই। কেমিস্ট্রিতে অবশ্যই সমতাকরণ আপনাকে করতে হবে। ঠিক আছে? তো আমি তাহলে এভাবে করে দিই, নয়তো অনেকে আবার এভাবে করে সংকেত লিখে দিয়ে আসবে। ফার্স্টে এইচ, তারপর হচ্ছে হলো গিয়ে সাবট্যাগ, সাবট্যাগ ক্লোজ, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে প্লাস ও, সাবট্যাগ ওপেন, সাবট্যাগ ক্লোজ, ও টু ইকুয়াল এইচ, সাবট্যাগ, সরি, এভাবে করে অ্যারো দিতে হয়। এইচ সাবট্যাগ টু, সাবট্যাগ ক্লোজ, আর এখানে আসবে হলো গিয়ে ও। ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম। রান যদি করি তাহলে আমার হচ্ছে হলো গিয়ে এভাবে করে আমার আউটপুটটা আসবে স্যার। ওকে। ইকুয়াল দিতে বলি নাই কিন্তু স্যার, অ্যারো দিতে বলছি, তো অ্যারো এভাবে দিবেন। আর যদি ইকুয়াল দিতে বলে তাহলে হচ্ছে স্যার এভাবে করে ইকুয়াল বসায় দিবেন স্যার। ফাইল দিয়ে সেভ। আর আমি যদি এটাকে রান করি, তাহলে ঠিক এভাবে করে আমার আউটপুটটা চলে আসবে স্যার। আচ্ছা, এবার আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো স্যার। সুপার স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। তো ধরেন সুপার স্ক্রিপ্টে কি, আমাদের ধরেন এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে যে পাওয়ারটা দেওয়া আছে স্যার, এই পাওয়ারটাকে মূলত হচ্ছে সুপার স্ক্রিপ্ট বলা হয়। সুপার স্ক্রিপ্টকে মূলত এই ট্যাগ দ্বারা প্রকাশ করা হয় স্যার। ঠিক আছে স্যার? তো এটা সুপের ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে রাখলেই আমার আউটপুটটা কি আসবে? এক্স স্কোয়ার আসবে। তো দেখেন এটা আমরা কেমনে করব। এক্স, তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে সুপ টু, ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। এবার এটাকে আমি যদি রান করি তাহলে আমাদের কি চলে আসবে? এক্স স্কোয়ার চলে আসবে। ঠিক আছে? সাব ট্যাগের মতোই।
এখানে আবার হচ্ছে হলো গিয়ে, যেমন আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। এক্স এর পাওয়ার এখানে এক্স, এক্স এর পাওয়ার এক্স। তাহলে আমরা এখানে কি পাইতেছি, যে এক্স এর সুপারস্ক্রিপ্ট ফার্স্টে আসবে এক্স। তাহলে যেটা পাওয়ার আকারে আসবে, সেখানে আমরা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে সুবট্র্যাক্টটা দিব, তারপর এখানে এক্স দিব, তারপর সুবট্র্যাক্টটাকে আমি কি করব, ক্লোজ করে দিব। ফাইল দিয়ে আমি এটাকে সেভ করব, রান করব। তো এক্স এর পাওয়ার আমাদের কি আসতেছে, এক্স আসতেছে। ওকে, এখন এক্স এর পাওয়ার আবার কি আসবে, এক্স আসবে। দ্যাট মিন্স এই এক্স এর সুপারস্ক্রিপ্ট হবে এই এক্স। তাহলে আমি এখানে হচ্ছে হলো গিয়ে আবার সুবট্র্যাক্টটা ওপেন করব, তার ভিতরে এক্স দিব, তারপর আমি হচ্ছে হলো গিয়ে সুবট্র্যাক্টটাকে ক্লোজ করে দিব। ফাইল দিয়ে এটাকে সেভ করব, রান করব। তো এক্স এর সুপারস্ক্রিপ্ট এক্স। ওকে। ও আচ্ছা, ভালো কথা হচ্ছে হলো গিয়ে যে ধরেন আমি এখানে লুল 1 লিখলাম, তারপর এখানে হচ্ছে লুল 2 লিখলাম। তো দুইটা কিন্তু দুই লাইনে লিখছি। তো ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পর এটাকে আমি যদি রান করি, তো লুল 1 লুল 2 দুটোটা কিন্তু একই লাইনে শো করতেছে। লুল 1 লুল 2 আমার হচ্ছে একই লাইনে শো করতেছে। তো আমি চাইতেছি দুটোটা ভিন্ন ভিন্ন লাইনে শো করবে। ঠিক আছে? তো লুল 1 লুল 2 আমার ডিফারেন্ট লাইনে আসবে। তো এটার জন্য আমাকে এখানে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে স্যার বিআর ট্যাগ। বিআর বলতে মূলত স্যার ব্রেক ট্যাগকে বোঝায়। ঠিক আছে? বিআর মানে হচ্ছে স্যার ব্রেক ট্যাগ। বিআর মানে হচ্ছে হলো গিয়ে স্যার ব্রেক ট্যাগ। ঠিক আছে? তো আমি এখানে ব্রেক ট্যাগ দিলে এখন দেখবেন আমার আউটপুটটা ডিফারেন্ট লাইনে আসছে। রান করতেছি, লুল 1 এক লাইনে আসছে, লুল 2 আমার ডিফারেন্ট লাইনে কি করতেছে স্যার, শো করতেছে। ঠিক আছে? ওকে। এখন আমরা হচ্ছে এইচটিএমএল লিস্ট নিয়ে কথা বলবো। এইচটিএমএল লিস্ট। এইচটিএমএল লিস্ট নিয়ে কথাবার্তা বলবো। তো এইচটিএমএল লিস্টে আমি একটু যদি দেখাই তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। যেমন ধরেন আমার এভাবে করে ধরেন বলা আছে আইসিটি, তারপর হচ্ছে হলো গিয়া ম্যাথ, আইসিটি, ম্যাথ, তারপর 3 হচ্ছে হলো গিয়ে ফিজিক্স, ফিজিক্স এভাবে দেওয়া আছে। আবার আমার এভাবে করে দেওয়া আছে আইসিটি, তারপর হচ্ছে হলো গিয়ে ম্যাথ, ফিজিক্স এভাবে দেওয়া আছে। তাহলে এভাবে দেওয়া থাকলে আমি কাজটা কেমনে করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এগুলোকে স্যার এইচটিএমএল লিস্ট বলে। তো লিস্ট দুই ধরনের হয়। এইচটিএমএল লিস্ট দুই ধরনের হয়, যেগুলোকে কাউন্ট করা যায় তাদেরকে বলা হয় অর্ডার লিস্ট। অর্থাৎ যেই লিস্টগুলো কাউন্ট করা যায় সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আর যেগুলো সিম্বলিক তাদেরকে বলা হয় আনঅর্ডার লিস্ট। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে হলো গিয়ে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? অর্থাৎ আমার 1 2 3 এভাবে করে সিকোয়েন্স যদি থাকে সেটাকে আমি অর্ডার লিস্ট বলবো। আর সেটাতে, আর যেটাতে আমি কাউন্ট করতে পারবো না এরকম পয়েন্ট আকারে থাকবে সেটাকে হচ্ছে আনঅর্ডার লিস্ট বলে। তো পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তো ধরেন আমি এখানে হচ্ছে এইচটিএমএল লিস্ট নিয়ে পড়বো। অর্ডার লিস্টকে সিম্বলাইজ করা হয় ও এল দ্বারা। ও এল দ্বারা অর্ডার লিস্টকে সিম্বলাইজ করা হয়। আর এখানে আমি দিলাম হলো গিয়ে এলআই। এলআই হচ্ছে লিস্টের সংক্ষিপ্ত রূপ। তো আইসিটি, ম্যাথ, তারপর হচ্ছে ফাইল দিয়ে সেভ। আমি এটাকে যদি রান করি,
আমার এখানে 1 2 3 দিয়ে আসতেছে, আচ্ছা রোমান হরফ না, আমি 1 2 3 দিয়ে আসি, রোমান হরফের পরে আসতেছে, এটাতে আমি আসবো, টেনশন নেওয়ার কিছু নাই। 1 2 3, এই যে 1 2 3 আসতেছে, এটাকে বলা হবে অর্ডার লিস্ট। ঠিক আছে, এখন আমি সেম ভাবে এটাকে যদি কপি করি, এখানে ইউএল দিলাম, ইউএল ক্লোজ, ফাইল দিয়ে সেভ করলাম, এটাকে আমি রান করতেছি। এখন দেখেন, অর্ডার লিস্ট দেওয়ার কারণে আমার লিস্টের ভিতরে যে কন্টেন্ট গুলো আসে সেগুলো সিকোয়েন্স আকারে আছে, আর আনঅর্ডার লিস্ট আছে, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট আকারে আমাদেরকে কি করতেছে, শো করতেছে। ওকে, এখন স্যার রোমান হরফটা আমরা দেখবো যে রোমান হরফটা কেমনে আসে। লাইক আমি ধরেন 1 2 3 আনবো না, আমি এখানে রোমান হরফ 1 আনবো, তারপর হচ্ছে 2 আনবো, তারপর হচ্ছে হলো গিয়ে 3 আনবো। আর এখানে আমি হচ্ছে যে চাচ্ছি যেভাবে স্কোয়ার আনতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে দেখেন ওএল এর কথা বলতেছি। তো ওএল এর ক্ষেত্রে আমরা হচ্ছে ওএল টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতর আমরা হচ্ছে হলো গিয়ে দিয়ে দিলাম আই। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা টাইপ ইউজ করে এই সিম্বল গুলোকে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটাকে সেভ দিলাম, এগুলো আমরা রান করলাম, দেখেন এগুলো আমাদের কি আকারে শো করতেছে, সিকোয়েন্স আকারে শো করতেছে। এগুলো ওয়েব পেজে কোথায় কোন জায়গায় ইমপ্লিমেন্টেশন করতে হয় সেগুলো আমি আপনাদেরকে যখন একটা ওয়েব পেজ ফুললি আমি তৈরি করব তখন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে লিস্ট কিভাবে কাজ করে, কিভাবে লিস্টের সিম্বল গুলোকে চেঞ্জ করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। আর আইসিটি তে আপনি যদি স্কোয়ার আনতে চান তাহলে কি দিবেন, ইউএল টাইপ দিয়ে আপনি হচ্ছে হলো কি এখানে কি দিবেন, ফাইল দিয়ে সেভ, এটাকে রান করলাম, আমার এটা স্কোয়ার আকারে কি করবে স্যার, শো করবে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং পার্টে যাব, যেটাতে হচ্ছে পরীক্ষায় খুবই কমপ্লিকেটেড কোশ্চেন হয় এখান থেকে। ধরেন আপনাকে বলল এখানে আইসিটি আছে, 2 নম্বরে হচ্ছে হলো গিয়ে ম্যাথ আছে, 3 নম্বরে হচ্ছে ফিজিক্স আছে। এখানে এটা দেওয়া আছে ওয়ান, মানে রোমান হরফে আইসিটি, ম্যাথ, ফিজিক্স দেওয়া আছে। তো আপনাকে বলা হইলো ফাইভে এই জিনিসটাকে আই এর পরিবর্তে ভি বা 5 দিয়ে আইসিটি প্রকাশ করবে, 2 কে রোমান 6 দিয়ে ম্যাথ প্রকাশ করবে, আর 3-এর পরিবর্তে এখানে কি আসবে, 7 আসবে, আইসিটি, ম্যাথ, ফিজিক্স। ঠিক আছে, আইসিটি, ম্যাথ, ফিজিক্স, 5 6 7। আইসিটি, ম্যাথ, ফিজিক্স। ওকে, তো 1-এর পরিবর্তে এখানে 5 আসতেছে, 2-এর পরিবর্তে এখানে 6 আসতেছে, 3-এর পরিবর্তে এখানে কি আসতেছে স্যার, 7 আসতেছে। ওকে, তো পরীক্ষা আপনাকে বললো 1 2 3 এর পরিবর্তে যথাক্রমে আইসিটি, ম্যাথ, ফিজিক্স কে রোমান 5 6 7 এর মাধ্যমে কি করো, উপস্থাপন করো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি, আপনাদেরকে হয়তো পরীক্ষায় বলতে পারে যে উদ্দীপকে অবস্থিত আইসিটি 1, ম্যাথ 2 এবং ফিজিক্স 3 কে 5 আইসিটি, 6 ম্যাথ এবং 7 ফিজিক্স আকারে কি করার জন্য, প্রকাশ করার জন্য। তাহলে আমরা কাজটা কেমনে করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে ডেফিনেটলি আমাদেরকে এই জিনিসগুলোর পরিবর্তে সেম আইসিটি কে 5 দিয়ে, এটাকে 6 ম্যাথ, মানে ম্যাথকে 6 দিয়ে আর ফিজিক্সকে বা V2 দিয়ে প্রকাশ করতে হবে। তো এটার জন্য ফার্স্টে আমরা হচ্ছে হলো গিয়ে ওএল টাইপ লিখবো।
তো ওএল টাইপ আমাদের এখানে রোমান হরফ দিতে হবে আই, আর এখানে স্টার্ট আমরা এখানে কি দিব স্যার, এখানে হচ্ছে হলো কি আমরা ভি দিয়ে দিব। ওকে, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবে করেই ফার্স্টে স্টার্ট করে। তো ওএল ট্যাগকে আমরা ক্লোজ করে দিলাম, তারপর আমি এখানে এলআইটাকে আমি ক্লোজ করতেছি, এখানে আমি হচ্ছে হলো গিয়ে আইসিটি দিয়ে দিব। ফাইল দিয়ে এটাকে আমরা সেভ করলাম, এটাকে রান করে দেখি। আমাদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, আমাদের এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তো আমার এখানে আই এর পরিবর্তে 5 আসবে, 2 এর পরিবর্তে হচ্ছে 6 আসবে, 3 পরিবর্তে রোমানে 7 আসবে, কিন্তু সেটা আসে নাই। তো স্যার এখানে আপনার যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটাই করে যে আই এর পরিবর্তে যেমন আই দিলে অটোমেটিক্যালি 1 এভাবে করে চলে আসে, তেমনি ভি দিলে এখানে V6 7 এভাবে কিন্তু চলে আসার কথা। কিন্তু স্যার এটা এভাবে করে আসবে না। আপনার রোমান হরফে ভি, এটা ডেসিমাল ভ্যালুতে কত দেওয়া হয়, 5। তো এখানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, রোমান ভি আমরা যদি ডেসিমালে নিই কত আসে, 5 আসে। দ্যাট মিনস আমার এই জায়গায় হচ্ছে হলো গিয়ে কি দিতে হবে, 5। ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম, এটাকে আমি যদি রান করি, এখন দেখেন এখানে কিন্তু আমার ভি আসতেছে, এখানে 6 আসতেছে, এখানে আমাদের 7 আসতেছে হলো গিয়ে ফিজিক্স। আচ্ছা, ধরেন এখানে বললো হলো গিয়ে এখন স্যার এটার এইচটিএমএল কোডটা আপনারা লেখেন, অর্থাৎ আই এর পরিবর্তে ডি আসবে, 2 এর পরিবর্তে ই আসবে, 3 পরিবর্তে এফ আসবে। ওকে ফাইন। তাহলে স্যার এখানে আমাদের হবে টাইপ এ, কারণ এখানে ডি ই এফ আছে, দ্যাট মিনস ডি গুলো কিন্তু স্মল লেটারে আছে। তো এখানে আমার এ আসতেছে, আর স্টার্ট হবে কি ডি থেকে। তো ডি কত নাম্বার লেটার, 4 নাম্বার লেটার। তো আমরা এই জায়গায় হচ্ছে 4 দিয়ে দিব। তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করব, আর এটাকে আমি হচ্ছে স্যার রান করব। তো স্যার দেখেন আমাদের ডিইএফ চলে আসছে। তো আমরা আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগের আজকে এখানেই শেষ করছি। আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ মোটামুটি কিন্তু শেষ। আমরা কিছু আরো ইন্টারেস্টিং টপিক দেখব। তো আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।